رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما أجمعين। আচ্ছা, আমরা হচ্ছে প্রথমে যে কাজটা করতে চেয়েছি সেটা হচ্ছে আমাদের যে বাকু 25, যে এলকিউ মিসোসাগার যে ব্যাচটা আছে, ওখানে আল্লাহর মতো আমরা জয়েন করেছি। ওইটারই একটা হচ্ছে গ্রুপ স্টাডির মতো, যে ওখানে যে লেসন গুলো করানো হয়েছে সেই লেসন গুলো আমরা হচ্ছে প্র্যাকটিস, এবং প্রতি সপ্তাহে যেটা উনি করাবে সেটা আমাদের হচ্ছে প্রথম কাজ হচ্ছে ওই সপ্তাহের পড়াটা, মানে রোববারে ক্লাস করে আমরা ইনশাল্লাহ সোমবার থেকে ওইটা হচ্ছে আমরা রিভাইজ করব। রিভাইজ করার পরে অ্যাডিশনাল সময় থাকলে আমরা নতুন কিছু শিখবো, না থাকলে শুধু ওটাই কমপ্লিট করব। ঠিক আছে। আর এখানে আরেকটা বিষয় আপনাদেরকে একটু বলে রাখি, সেটা হচ্ছে আমাদের ওখানকার যে কুইজ গুলো আছে, ওই কুইজের আগে আমরা একটু প্রয়োজনে প্রিপারেশন নিব। ঠিক আছে। মানে আমি চাচ্ছি যে ওই কুইজটা একটু সামনে থাকলে একটু যদি আমরা সিনসিয়ার হই, একটু সিরিয়াস হই, তখন দেখা যাবে কুইজটা অ্যাটেন্ড করলে আমার কিন্তু রিভাইজটা হয়ে যাবে, মানে একাডেমিকের মতো আর কি। যেহেতু একটা সার্টিফিকেটের একটা ইস্যু আছে, আর এখানে যেহেতু শিখছি, যেমন আমরা এই যে এখানে অনলাইন যে জয়েন করছি, এটা কিন্তু অ্যাসেসমেন্ট নাই। কিন্তু ওখানে আপনি যখন কুইজ গুলো চেষ্টা করবেন তখন কিন্তু ওখানে আপনার অ্যাসেসমেন্টটা ইনশাল্লাহ হয়ে যাবে। আর ওখানে সার্টিফিকেটটা পায় না পায় সেটা আল্লাহ ভরসা, পাইলেও সমস্যা নাই, না পাইলেও ক্ষতি নাই। কিন্তু নলেজটা থাকতে হবে, কারণ মেইন টার্গেট হচ্ছে সার্টিফিকেট না, মেইন টার্গেট কোরআন পড়ে কোরআনটা ইনশাল্লাহ বুঝতে হবে। ঠিক আছে। এবং উনি যেহেতু একটা কারিকুলাম ডেভেলপ করে সেটাকে ফলো করছে, তো উনার সাথে সাথে আগাইলে আমাদের কাজটা অনেকটা সহজ হয়ে যাবে। মানে উনার ফ্লোতে ইনশাল্লাহ আমরা যেতে পারবো, মানে তাহলে কোনো কিছু গ্যাপ থাকবে না। ঠিক আছে। জি। তো এখানে দেখেন আমরা হচ্ছে এই যে এখানে দেখেন এটা শিখেছিলাম না যে 29 অ্যালফাবেট আছে, 29 অ্যালফাবেট। তো জি ম্যাম। 29 অ্যালফাবেটের মধ্যে আমরা বলছিলাম না যে এখানে 28টারই কি আছে, স্পিচ সাউন্ড, মানে 28টার উপরে কি বসাতে পারেন, যে জবর বসাইতে বুঝতে পারেন। পারি। শুধুমাত্র আলিফ ছিল, আলিফের উপরে কখনোই জের জবর বসানো যায় না। যাক। ঠিক আছে। আমার একটা ফোন আসছে। হ্যাঁ ম্যাম, হ্যাঁ, শুনতে আমার পাচ্ছি। একটা হচ্ছে ফোন এসেছিল, এই জন্য আমি ফোনটা পিক করলাম, যে কোথা থেকে দিয়েছে। ঠিক আছে, ইনশাআল্লাহ। হ্যাঁ। তো এখানে হচ্ছে দেখেন আমরা যেটা শিখেছিলাম যে 29 অ্যালফাবেটের মধ্যে 28 অ্যালফাবেটেরই স্পিচ সাউন্ড আছে, মানে আমার ওই যে লিপ বা আলিফ বাদে, বা বা থেকে শুরু করে একেবারে লাস্ট ইয়া পর্যন্ত আমার প্রত্যেকটার উপরে আমি জবরজের বসাতে পারি, শুধু আলিফটা এক্সেপশন। ঠিক আছে। তো এটাই হচ্ছে ওনার মানে লেসন 1 আর 2 তে ছিল। আমরা এখানে কিন্তু লেসন 3 দেখছি, এই যে এখানে যদি একটু তাকান এটা কিন্তু লেসন 3। এখানে হুম। একটু আমরা একটু পরে পাবো আর কি। তো এটা দেখেন আগের 1 আর 2 এর রিভিশন। তো সেখানে এখানে বলছে কি যে আলিফটা শুধুমাত্র কি কাজে ব্যবহার করে, এক আলিফ পরিমাণ টেনে পড়ার জন্য। মানে আলিফের সাথে তো আপনি কি বসাইতে পারছেন না, জের জবর বসাইতে পারছেন না। তো আলিফটা নর্মালি আমরা দুইটা কাজে ব্যবহার করি। একটা হচ্ছে আলিফটা এই যে বায়ের সাথে এক আলিফ পরিমাণ টান যদি বলি না, বা এক আলিফ পরিমাণ টেনে পড়ার জন্য এখানে আমরা আলিফ ব্যবহার করলাম। আর আরেকটা হচ্ছে আমার এই যে যখন হামজা লিখি তখন এই যে হামজার চেয়ার হিসেবে আমরা আলিফ ব্যবহার করি। ঠিক আছে। তো আলিফের দুইটা ব্যবহার, আলিফের উপরে কখনোই কি হয় না, সরাসরি আপনি আলিফের উপরে জের জবর বসাইতে পারবেন না, এটা হয় না। তো এটা আমরা দেখেছিলাম ইনশাল্লাহ। তো সেটাই হচ্ছে এখানে দেখেন রিপিট করেছে, এই যে প্রথমটা। তারপরে দেখেন সেকেন্ডে যে কাজটা করেছে, যে ইংলিশে যে 8টা পার্টস অফ স্পিচ আছে না, হুম। অ্যারাবিকে কয়টা আছে? অ্যারাবিকে ওই 8টাকেই তিনটা। কয়টা ভাগে ভাগ করেছে? 3টা। তিনটা। তার মানে ভার্বের জায়গায় আছে
পার্টিকেলের মধ্যে দুইটা আছে, একটা প্রিপোজিশন আর একটা হচ্ছে কনজাংশন। Conjunction. এখানে হচ্ছে প্রিপোজিশন প্লাস হচ্ছে কনজাংশন, ঠিক আছে। আর বাকি সবগুলো নাউন, মানে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, এরপরে কি আছে, অ্যাডভার্ব, তাই না? দেখেন কয়টা হলো, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব আর একটা ইন্টারজেকশন আছে, তাই না? হুম ঠিক আছে। তো হুম এখানে খেয়াল করেন, তো এখানে এইগুলোর মধ্যে কাভার হয়ে গেছে, ঠিক আছে। এইটা দেখেন ওই পার্টে ছিল, 1-2 এর মধ্যে ছিল লেসন। এরপরে দেখেন কি আছে, পাস্ট, এখানে দেখেন ভাওয়েল সাইন। ভাওয়েল সাইন আমরা তিনটা দেখেছি না, এই যে দাম্মা, দাম্মা মানে হচ্ছে পেশ, হুম দাম্মা মানে হচ্ছে পেশ। ফাতা মানে কি, জবর। আর জবর কাসরা মানে হচ্ছে জের জের, ঠিক আছে। এরপরে দেখেন কি আছে, যে সাদ্দা আছে না, সাদ্দা বা তাসদিদ। যেমন এখানে বায়ের উপরে কি আছে, যে এই ধরনের একটা সিম্বল বসায় না, তো হুম এই সিম্বল বসায় যদি আমি জবর লিখি, তার মানে কি, এটা হচ্ছে একটা হচ্ছে সুকুনযুক্ত বা আছে, সুকুনযুক্ত বা প্লাস হচ্ছে কি বায়ের উপরে জবর, জবর তাই তো। এটা দেখেছিলাম না আমরা, সাদ্দা বা হুম তাসদিদ, মানে প্রথম এটা রিপিট করা হয়, রিপিট। আচ্ছা, এরপরে দেখেন সুকুন মানে কি, সুকুন মানে হচ্ছে আপনার কোন একটা লেটারের উপরে, যেমন এই বায়ের উপর আমি প্রথম বায়ের উপর কিছু দেই নাই, বায়ের উপরে Absence কিছু of না vowel. দেওয়ার অর্থই হচ্ছে সুকুন, অ্যাবসেন্স অফ ভাওয়েল। এই যে এখানে ভাওয়েল তিনটা আছে না, জবরজের পেশ, মানে হচ্ছে এখানে জবরজের পেশ বলতে ফাতা, দাম্মা, কাসরা। কাজটা তো এই তিনটার অ্যাবসেন্স থাকাই হচ্ছে কি সুকুন। এরপরে দেখেন কি আছে, এরপরে কি আছে, ফার্স্ট থ্রি ভাওয়েল সাইন আর ডাবলড, মানে ওই যে তানবিন, মানে কি বসাচ্ছে আমরা, যে একটা জবর কি কি সিঙ্গেল একটা আছে, হুম মানে একটা হচ্ছে আপনার সিঙ্গেল, আরেকটা আছে কি ডাবল, তাই না? হুম একটা আছে সিঙ্গেল, একটা আছে হচ্ছে ডাবল। ডাবল হচ্ছে, সিঙ্গেল হচ্ছে এক জবর এক জের এক পেশ, আর ডাবল হচ্ছে কি দুই জবর দুই জের দুই পেশ। সিঙ্গেলের সাউন্ড কি, আ সাউন্ড, ই সাউন্ড আর উ সাউন্ড না, হুম আ ই উ। আর ডাবলের হচ্ছে আন, ইন, উন, কোন ঠিক আছে। এটা আমরা গতদিনে ইনশাল্লাহ শিখেছি, নতুন কিছু নাই। দেখেন একটু খেয়াল করে, এরপরে কি আছে, ভাওয়েল সাইন ইউজড উইথ আলিফ, ওয়াও আর ইয়া, মানে যখন কি থাকে, মানে জবরের সাথে, যখন মনে করেন বায়ের সাথে কি আছে, জবর আছে, সাথে একটা সুকুনযুক্ত আলিফ আছে, আলিফের উপর তো সুকুনই থাকতে হবে, তাই না? হুম তো হুম এভাবে সুকুনযুক্ত আলিফ আছে, তার মানে কি এটা এক আলিফ পরিমাণ টেনে পড়বো না। হুম মানে জবরকে কি করা, মানে জবরকে এক আলিফ পরিমাণ টানার জন্য আমরা সুকুনযুক্ত আলিফ ব্যবহার করি, আর পেশকে এক আলিফ পরিমাণ টানার জন্য আমরা সুকুনযুক্ত ওয়াও ব্যবহার করি। আর হচ্ছে এখানে হচ্ছে জের কে এক আলিফ পরিমাণ টানার জন্য আমরা সুকুনযুক্ত ইয়া ব্যবহার করি, বুঝতে পেরেছি? হুম এটাই দেখেন এখানে বলা হয়েছে, আগের গুলো রিপিটেশন, এইগুলো আমরা ইনশাল্লাহ পারি। এরপরে দেখেন কি আছে, এই যে আমরা দুইটা প্রোনাউন শিখেছি না, একটা হাজা আর জালিকা, দুইটাই জি ম্যাম ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এ হাজা মানে হচ্ছে দিস, আর জালিকা মানে হচ্ছে দ্যাট দ্যাট, একটা কাছের জিনিস আর একটা হচ্ছে দূরের দূরের জিনিস জিনিস। এরপরে দেখেন আরেকটা শিখেছি কি, এই যে ইন্টারোগেশন, মানে পার্টিকেল অফ ইন্টারোগেশন, ঠিক আছে। পার্টিকেল অফ ইন্টারোগেশন মানে হচ্ছে আপনার ওই যে আমরা যখন ইয়েস নো বেসিসে কোনো একটা কোয়েশ্চেন মেক করি, মানে কোয়েশ্চেন করার সময় যখন অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে আসি, যেমন আমি যদি বলি দিস ইজ এ বুক, এখানে আমি একটু লিখি, হ্যাঁ। যেমন আমি যদি এখানে বলি যে দিস ইজ এ বুক, হাজা দিস ইজ কিতাবুন এ বুক, ঠিক আছে। এই অক্সিলারিটাকে কি করব, সামনে যদি নিয়ে আসি, ইজ দিস এ বুক, তো এইভাবে আমি কোয়েশ্চেন করছি না। তো জি অ্যারাবিকে ম্যাম আমরা কি করব, অ্যারাবিকে যদি ট্রান্সলেশন করি, এখানে হচ্ছে হা যা, আবুক হচ্ছে কি কিতাবুন, কিতাবুন, ঠিক আছে। তাহলে হাজা কিতাবুন, তো এটার কি এখানে কি অক্সিলারি ভার্ব আছে যেটাকে আমরা সামনে নিয়ে আসবো, এই সুযোগ নাই। এই জন্য এখানে আমরা কি বসাই, হামজা জবর আ আ বসাইলে এটার অর্থ হচ্ছে কি অক্সিলারিটা সামনে চলে আসছে এবং লাস্টে কি হয়েছে, একটা কোয়েশ্চেন মার্ক, ঠিক আছে। তো এইটা আমরা কি করছি, পার্টিকেল ব্যবহার করছি কোয়েশ্চেন করার জন্য, বুঝতে পেরেছি?
হ্যাঁ, জি ম্যাম। হ্যাঁ, এটা আমরা আগেরটা রিপিট করছি। তো এটা দেখেন ইনশাল্লাহ আমরা এখানে দেখেছি। এরপরে দেখেন কি, এই যে হামজার জবর আ দিয়ে যে কোয়েশ্চেন করছি আমি, ইয়েস অথবা এই যে এই ধরনের কোয়েশ্চেন অক্সিলারি ভার্ব যখনই সামনে আসে, অক্সিলারি ভার্ব সামনে চলে আসার অর্থই কি আপনি আনসারটা কি দিয়ে দিতে পারবেন, ইয়েস অথবা নো দিয়ে। এই জন্য এই কোয়েশ্চেনটাকে আপনি যদি টোফেল পড়েন, টোফেলে কিন্তু কি বলেছে, ইয়েস নো কোয়েশ্চেন। দুই ধরনের কোয়েশ্চেন আছে, একটা ইনফরমেটিভ আর একটা ইয়েস নো বেসিস। ইনফরমেটিভ হচ্ছে যে কোয়েশ্চেনের আনসার আপনার কোনো একটা তথ্য দিতে হয়, ইয়েস অথবা নো দিয়ে করা যায় না। যেমন আপনি যদি বলা হয় হোয়াট ইজ ইউর নেম, তো আপনি কি ইয়েস অথবা নো দিয়ে উত্তর দিতে পারবেন? নো। অথবা বলতে পারেন ওয়ার আর ইউ ফ্রম, তখন কিন্তু ইয়েস অথবা নো দিয়ে, মানে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন করলে সেখানে কিন্তু ইয়েস অথবা নো দিয়ে বলার সুযোগ থাকে না। এই জন্য ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যতগুলো কোয়েশ্চেন করা হয় সেটাকে বলা হয় ইনফরমেটিভ কোয়েশ্চেন, যে কোয়েশ্চেনের আনসারটা আপনার কি দিতে হয়, ইনফরমেশন দিতে হয় অ্যাডিশনাল, যেটা ইয়েস নো দিয়ে করা যায় না। আর যখন অক্সিলারিটাকে সামনে আনা হয় তখন কিন্তু আনসার করার সময় হচ্ছে ইয়েস নো বেসিসে করা যায়। তো এই যে ইয়েস নো বেসিসে আমি যে কোয়েশ্চেনটা রেডি করছি অক্সিলারি ভার্বটাকে সামনে এনে, তো আমার কি নাই, আমার তো অ্যারাবিকে অক্সিলারি বা কপুলার ভার্ব নাই। তো এই জন্য অ্যারাবিকে যে কাজটা করা হয়, হামজা জবর আ নিয়ে আসলেই কি ট্রান্সলেশন করার সময় আপনাকে অক্সিলারি ভার্ব সামনে এনে ট্রান্সলেশন করতে হবে। কারণ আমার মেইন টার্গেটটা কি, অ্যারাবিক থেকে ইংলিশে ট্রান্সলেট করে আমার মিনিংটা বোঝা। ঠিক আছে, বুঝতে হুম। পেরেছি এতটুকু। হ্যাঁ। আগের গুলো রিপিটেশন। এই জন্য আমি আমার অ্যারাবিক বুকের সাথে টোফেলটা রেখে দিয়েছি। কারণ মানে আমার মনে হয় কোথাও একটা ইয়া হইলে, কনফিউশন হইলে আমি আবার টোফেলটা একটু রিভাইজ করবো। হুম। আচ্ছা, এইখানে দেখেন পার্টিকেল অফ আনসার, মানে এই যে আপনি ইয়েস অথবা নো দিয়ে যে কোয়েশ্চেন, মানে সরি, ইয়েস নো বেসিস কোয়েশ্চেন যে করছেন, মানে হামজা জবর আ দিয়ে যে কোয়েশ্চেন করছেন, যে কোয়েশ্চেনে অক্সিলারি ভার্ব সামনে চলে আসে, সেটাকে আনসার করা যায় কি, না মানে ইয়েস, আর লা মানে হচ্ছে নো। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন কি আছে, কনজাংশন। ওয়া জবর ওয়া মানে হচ্ছে অ্যান্ড, এরপরে কি আর কিছু বলার দরকার আছে? অ্যান্ড না। আমরা কখন ব্যবহার করি, কিভাবে ব্যবহার করি, ইংলিশের মতোই, কোনো পার্থক্য নাই। ঠিক আছে। এরপরে দেখেন টেনের মধ্যে কি আছে, এখানে টেনে হচ্ছে বলেছে কপুলা ভার্ব। অ্যারাবিকে কোনো কপুলা ভার্বের এক্সিস্টেন্স নাই, যেহেতু কপুলা ভার্বের আসলে কোনো মিনিং নাই, ওটার কিন্তু কোনো মিনিং নাই কপুলা ভার্বে। ওটা শোপিসের মতো ইংলিশটা হচ্ছে ব্যবহার করে, মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে সেটা ব্যবহার করে, ওটার কিন্তু কোনো মিনিং এর মানে লিটারাল কোনো মিনিং কিন্তু নাই ওখানে। তো অ্যারাবিকে হচ্ছে এই ধরনের কোনো, এমন কোনো ভার্ব অ্যারাবিকে ইউজ করে না যেটার কোনো মিনিং নাই। ঠিক আছে। তো এখানে এই পর্যন্তই আমরা গতদিনে দেখেছিলাম, এখানে কি নতুন কিছু পেয়েছি? ম্যাম, না, রিপিটেশন আগেরটাই। রিপিটেশন। তো এই জন্য ওখান থেকে আমি একটু সামারি করলাম, যে আগের গুলা একটু রিভাইসও হয়ে গেল। আর আপনারা যখনই একটু মনে হবে যে এই জিনিসটা আরেকটু রিপিট করা দরকার, আমাকে বলবেন, আমি ওখানেই থেমে যাব। হুম। ওখানে থেমে গিয়ে আমি ওই জিনিসটা এক্সপ্লেন করে তারপরে পরেরটাতে আমরা যাব। কোনো একটাকে গ্যাপ রেখে আমরা বেশি আগাবো না। তাতে করে যদি সানডের ক্লাসের টপিকটা কাভার না হয়, না হবে, হুম। হুম। তাতেও কোনো প্রবলেম নাই। কারণ আমরা যতটুকুই শিখবো একটু মানে মানে ভালো মতোই একটু বোঝার চেষ্টা করবো, কোনো কিছু গ্যাপ রেখে ইনশাল্লাহ যাব না। তো ইনশাল্লাহ। এখানে দেখেন আমরা হচ্ছে এখানে দেখছি কি, এই যে মানে লেসন 3 আমরা 1 2 শেষ করে ফেলছি। হ্যাঁ, এটা হুম। হচ্ছে লেসন 3। তো উনি লেসন 3টা শেষ করে লেসন 4টা শুরু করেছে, লেসন 4টা উনি রিভাইজ করে তারপরে আবার হচ্ছে বাকিটা কমপ্লিট করবেন। তো এখানে দেখেন, এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ডেফিনাইট ইনডেফিনাইট, এটা আমরা জানি, আমরা শিখেছি। নাউনের এন্ডিং ওই যে মারফু মানসুব আর হচ্ছে মাজরুর। ঠিক আছে। হুম। হুম। এরপরে কি আছে, সোলার লেটার আর লুনার লেটার, মানে হুম। ওই যে হুরুফি শামসিয়া আর কমারিয়া আমরা যেটা পড়েছিলাম, যে কোথায় সাদ্দা হয় লামের উচ্চারণ হয় আর কোথায় লামের উচ্চারণ করা যায় না। আরেকটা দেখেন হামজাতুল ওয়াসাল আর হামজাতুল কাতা, হুম। আমরা হুম। দুইটা পড়েছি না? তো করেছি। এখানে দেখেন তো নতুন কিছু আছে? না, নতুন পুরানটাই। কিছুই নাই, পুরাতনটাই আমরা শুধু একটু করে দেখবো। তো এখানে দেখেন তো কি আছে, মানে উনার স্লাইডটা আমরা একটু দেখবো, যে উনি যেটা পড়িয়েছে
ওনার মতো করে আমরা একটু বোঝার চেষ্টা করবো, কারণ এক একজনের বোঝানোর ধরন কিন্তু আলাদা। আপনাদেরকে যে স্লাইডটা দিয়েছে ওই স্লাইডটা কিন্তু সবগুলা সামারি, ওখানে কিন্তু কোনো রিপিট করা নাই। ওরা ওটা হচ্ছে সিকোয়েন্স বেসিসে, ওটা অনেক চিকন না, ছোট একটা হুম। মানে হ্যাঁ। বুক। আর পরে আমি এটা প্রিন্ট করেছে, আমার এটা ভলিউম অনেক মানে ইয়া হয়েছে, আমার সবগুলা দেখাচ্ছে ভলিউম 1 2 3, তিনটা স্লাইড কপি করার পর আমার একটার হচ্ছে অর্ধেকের সমান হয় নাই। হুম। ঠিক আছে, মানে ইনি হচ্ছে কি করেছে, বারবার করে রিপিট করে করে আপনার পুরা একটা হচ্ছে, আপনি কোথাও একটা মাস্টার্স করতে গেলে ঠিক যেভাবে আপনার নলেজটা গেইন হতো, সেম ভাবে উনি হচ্ছে এটাকে হচ্ছে ডিজাইন করেছে, যে একেবারে ইন্টেন্সিভ একটা অ্যারাবিক কোর্স। এবং উনি অনেক স্ট্রিক্ট, মানে উনাকে আমার খুব পছন্দ এই জন্য। উনি অনেক স্ট্রিক্ট, উনার নিজের সময়টাকে উনি ভ্যালু দিচ্ছে, আপনার সময়টাকেও ভ্যালু দিচ্ছে। হুম। আচ্ছা এখানে দেখেন, এবং উনি অনেক সিনসিয়ার, মেজর কোনো ইস্যু না হলে উনি একেবারে এক্সাক্ট টাইমে বসে, 1 মিনিটও লেট করে না উনি, একদম রাইট টাইমে উনি স্টার্ট করে মিটিং। সেটাই। আচ্ছা এখানে দেখেন, যে এখানে দেখেন একটা ইয়ে আছে না, আল ইসমু, ঠিক আছে, হুম। এটা ডেফিনাইট না? মানে আমরা তো অলরেডি শিখে গেছি তাই না, আমরা তো এটা হুম। পারি। তো এই জন্য ওই নলেজটাকে আমরা কি করছি, একটু রিকল করছি। তো এখানে দেখেন মেইনলি হচ্ছে আলিফ লাম জবর আল, সাথে হচ্ছে কি এই যে ইসমুন, আসলে এটা কি ছিল, ইসমুন মানে হচ্ছে এ নাউন, ঠিক হুম। আছে। হুম। হুম। তো এ নাউন এটা ছিল। তো আর আমরা কি করছি, আলিফ লাম দিয়ে কি করছি, ডেফিনাইট করছি না। এই হুম। জন্য দেখেন আলিফ লাম শুরুতে ডেফিনাইট করানোর কারণে লাস্টে কি হয়ে গেছে, সিঙ্গেল পেশ। কারণ আলিফ লামের সাথে কখনোই তানবিন হতে, মানে লাস্টের বর্ণের উপরে তানবিন হইতে পারবে না, এটা সম্ভব না। হয় আপনাকে আলিফ লাম বাদ দিতে হবে, আর না হলে লাস্টের তানবিনটা উঠাই দিয়ে একটা বসাইতে হবে। ঠিক আছে, হুম। এটাই মেইনলি হচ্ছে রুলস, এটাই রুলস বেসিক। কারণ আমরা হচ্ছে অনেক সময় বলার সময় কিন্তু বলে ফেলি, যেমন হচ্ছে আল কিতা বুন, বলে ফেলি না, এটা কিন্তু হ্যাঁ। রং। হয় আপনাকে আলটা বাদ দিয়ে দিতে হবে না এখানে, আর না হলে এটাকে বাদ দিয়ে কি করতে হবে, এক পেশ করে দিতে হবে। যে কোনো একটা ফলো করবেন। যখন এটাকে রাখবেন, তানবিনকে রাখবেন, তখন হচ্ছে এ অথবা এন দিয়ে উত্তর করতে হয়। আর যখন এটাকে রেখে আলিফ লামকে রাখবেন, ঠিক আছে, তখন হচ্ছে দা কথাটা অ্যাড করতে হবে। এটাই তো মেইন কনসেপ্ট। হ্যাঁ। আমরা কিন্তু অলরেডি শিখে গেছি, মানে ওনার একটা পার্ট কিন্তু আমাদের কাভার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো হুম। এখানে দেখেন উনি রিপিট করেছে এটা, এই যে এটা ভার্ব কে এখানে বলছে, অ্যারাবিকে হচ্ছে ভার্ব মানে পার্টস অফ স্পিচ, ইংলিশে 8টা, অ্যারাবিকে এই 8টাকে 3টা গ্রুপে ভাগ করে ফেলেছে। প্রিপজিশন কনজাংশন কে বলছে পার্টিকেল, আর হচ্ছে বাকি সবগুলোকে বলছে নাউন। অ্যারাবিকে বলা হচ্ছে, ভার্ব কে বলছে ফেলুন, আর হচ্ছে প্রিপজিশন কনজাংশন কে বলছে হারফুন, আর হচ্ছে এখানে ইসমুন। ঠিক আছে, এই যে বিসমিল্লাহ বলি না, আল্লাহর নামে শুরু করছি, এই জন্য ওই জায়গা থেকে একটু মনে রাখবেন ইসমুন। ইসমুন মনে রাখা কিন্তু সহজ, বাকি দুইটা যদিও একটু কঠিন হইতে পারে। বিসমিল্লাহ কথাটা মনে রাখবেন, যে বিসমিল্লাহর ওখানে ইসেম বলতে আল্লাহর নামকে মিন করেছে। তো সেই সেন্সে এখানে ইসমুন মানে হচ্ছে নাও। আচ্ছা এইখানে দেখেন, এখানে মেইনলি উনি একটা জিনিস বলেছে, আমরা যে জিনিসটা শিখেছি না, যে প্রপার নাউন। ঠিক আছে, আমি যদি বলি প্রপার নাউন, প্রপার নাউন কি আছে, দুই ধরনের আছে না, একটা হচ্ছে ম্যাসকুলিন আর একটা হচ্ছে ফেমিনিন। প্রপার নাউন দুই ধরনের আছে না, ম্যাসকুলিন আর ফেমিনিন। তো ম্যাসকুলিন প্রপার নাউনের লাস্টে সবসময় কি হবে, তানবিন হবে। বুঝতে পেরেছি। আর বেশিরভাগ ফেমিনিন নাউনের শেষে একটা পেশ হয়, মানে সিঙ্গেল। মানে এখানে হচ্ছে ম্যাসকুলিন প্রপার নাউনের সাথে লাস্টে হচ্ছে তানবিন, তানবিন হয়, সেটা হচ্ছে দুই পেশ, দুই জবর, দুই জের, যা ইচ্ছা হতে পারে। আর হচ্ছে কি ফেমিনিন হইলে সিঙ্গেল হবে, এবং সেটা হচ্ছে পেশ আর জবর হইতে পারে, কখনো জের হইতে পারবে না। সেটা আমরা পরে গিয়ে শিখবো কেন জের হইতে পারবে না। হ্যাঁ, তো এখন আপাতত মনে রাখেন যে প্রপার নাউন ম্যাসকুলিন হইলে কি হবে, লাস্টে তানবিন হবে, লাস্টের বর্ণের উপরে তানবিন হবে। আর প্রপার নাউন ফেমিনিন হইলে লাস্টের বর্ণের উপরে সিঙ্গেল পেশ অথবা বেশ হবে। জবর হবে, মানে সিঙ্গেল সিঙ্গেল ভাওয়েল হবে। আর ম্যাসকুলিন হইলে ডাবল ভাওয়েল, ফেমিনিন হইলে সিঙ্গেল ভাওয়েল। তো এখানে হচ্ছে এটা একটু মনে রাখবেন, এবং হচ্ছে কি এখানে লাস্টে কি তানবিন থাক আর এক পেশ থাক আর যাই থাক, এই দুইটাই কি ম্যাসকুলিন আর হচ্ছে ফেমিনিন প্রপার নাউন,
ডেফিনাইট। ডেফিনেট। ওটাকে আর আলিফ লাম যোগ করে ডেফিনাইট করার দরকার নাই, ওটা নিজেই ডেফিনাইট। তো এইখানে দেখেন এই নিয়মটা অলরেডি আমরা শিখে গেছি। মানে যে কথাটা বললাম এটাই হচ্ছে, মানে আমি কি রিপিট করবো না, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন এই যে কমন নাউন যেগুলো আছে না, যেটা স্পেসিফিক না, প্রপার নাউন বাদে অন্য যে কোনো নাউন, মানে হুম সহজ ভাষায় প্রপার নাউন বাদে অন্য যে কোনো নাউন, সেটাকে বলছে জেনেরিক অথবা নন স্পেসিফিক। এবং হুম এই নাউন গুলা মানে প্রপার নাউন বাদে অন্য যে নাউন আছে, সেই নাউন গুলাকে আমরা কি করি, সেই নাউন নাউন বলতে হচ্ছে এখানে, আমি একটু একটু শর্টে বলি নোমান আলী খানের ভাষায়, যেটা নাউন বলতে হচ্ছে নেম অফ প্লেস, তারপরে হচ্ছে পার্সন অর থিং, এরপরে কি আইডিয়া অর কনসেপ্ট। নাউন বলতে আমি মানে নাউন তো হচ্ছে অ্যারাবিকে যে আরেকটা আছে না, এই যে এটা নাউনের এখানে আবার একটু কনফিউশন আছে। নাউন বলতে এই যে এই নাউন না, কিন্তু এই যে এখানে যে নাউন আছে না, এটা আচ্ছা। বুঝতে পেরেছি, হুম হুম একটু কনফিউশন আছে, এই জন্য একটু ক্লিয়ার করে নেব। তো এখানে একটু খেয়াল করেন যে এই যে দেখেন ওই নাউন কি নেম অফ দ্য প্লেস, পার্সন অর থিং, আইডিয়া অর কনসেপ্ট, এগুলার হচ্ছে এগুলাকে আমরা বলছি কি কমন নাউন, তাই না? তো এখানে এই যে পার্সনের স্পেসিফিক নেমটা আবার কি প্রপার নাউনের মধ্যে চলে যাচ্ছে। এটা এটা আমরা অলরেডি জানি, ওটা বোঝানোর দরকার নাই। তো প্রপার নাউন বাদে বাকি যে নাউন গুলা এর মধ্যে আসবে, ঠিক আছে, তো সেটাই যে প্লেসেরও তো স্পেসিফিক নেম থাকতে পারে, তাই না? সেটা তো আবার কি প্রপার নাউন হয়ে যায় না? তো ওটা হ্যাঁ আমরা এক্সেপশন, ওটা আমরা অলরেডি জানি ইংলিশের ইয়াতে। তো এখানে একটু খেয়াল করেন যে প্রপার নাউন বাদে অন্য যে কোনো হচ্ছে কি নাউন, সেই নাউন গুলাকে আমরা কি করব, সেই নাউন গুলাকে আমরা ডেফিনাইট আর ইনডেফিনাইট করব। এবং কিভাবে করব, যেমন হচ্ছে আমি যদি এখানে বলি, এখানে যদি আমি বলি কিভাবে করব, যেমন হচ্ছে কিতাব, মানে যেটা আমরা যে শব্দটা আমরা সবসময় জানি, আল এটার কিতাব। অর্থ কি, মানে মনে করেন এটা আমি একটু ইয়া করি, এখানে এখানে মনে করেন হচ্ছে একটু ভিউতে না গেলে আসে না এটা। আচ্ছা, এখানে দেখেন এই যে এটার উপরে কিছু নাই, ঠিক আছে, শুধুমাত্র কি আছে কিতাব, লাস্টে কিছু লিখলাম না, আবার আমি আরেকটা লিখলাম, এটাও কিতাব, ঠিক আছে। তো এখন দেখেন আমি যদি এখানে তানবিন বসাই, তাহলে আমাকে এ অথবা এন দিয়ে উচ্চারণ করতে হবে। মানে কিতাব মানে বুক, কাপ তা আর হচ্ছে বা থাকলেই সেটার অর্থ হবে কি বুক। বুঝতে পেরেছি? কাবজের জি কি ম্যাম। তায়ের উপরে জবর আর এক আলিফ পরিমাণ টান, এরপরে বা থাকলেই সেটা হচ্ছে বুক। এরপরে কি কাবজের কি তা জবর তা, আর লাস্টে কি আছে বা আছে, তাই না? এটা জি। থাকলে এটার অর্থ কি হবে বুক, বুক। ফিক্সড। এখন কথা হচ্ছে এর শুরুতে ও, আলিফ লাম বসাবো না এ অথবা মানে সরি, এর শুরুতে হচ্ছে যদি দা বসাই, তাহলে কি করতে হবে, আলিফ লাম বসাইতে তাল। হবে না? কারণ এটা তো প্রপার কিতাব। নাউন না, এটা তো প্রপার নাউন না, তাই না? যেহেতু এটা বুকটা হচ্ছে প্রপার নাউন না, প্রপার নাউন বাদে অন্য যে কোনো নাউন, এই জন্য এখানে কি করতে হবে, এখানে লাস্টে যদি আপনি তানবিন বসান তাহলে শুরুতে কি বসাইতে হবে, এ অথবা এন। আর শুরুতে যদি আলিফ লাম বসান তাহলে লাস্টে কি বসাইতে হবে, এক পেশ হয়ে যাবে। মানে এক পেশ এক জবর এক জের যে কোনোটা হইতে পারে, যদি ওই যে নাউনের আগে যদি আবার প্রিপোজিশন আসে তাহলে জের হয়ে যাবে, এক জের। তো এই জন্য জি। বলেছি সিঙ্গেল ভাওয়েল সাইন, ঠিক আছে, সিঙ্গেল ভাওয়েল সাইন আর শুরুতে আলিফ লাম আলিফ লাম। আসলে আমরা হচ্ছে কি করব, দা বসাবো। বুঝতে পেরেছি এতটুকু? এটা জি তো আগের পড়া, আমার মনে হয় সমস্যা থাকার কথা না, কয়েকবার করে এটা রিপিট হচ্ছে এখন দিয়ে। হ্যাঁ হ্যাঁ তারপর ভুলে যাওয়াটা কিন্তু নর্মাল, তারপর মনে থাকে না। আচ্ছা, জি ম্যাম। এখনো অনেক সময় দেখবেন পড়তে পড়তে আপনি কিন্তু আল কিতাবুন পড়বেন, তারপর হুম মনে হয় না তো আল আল আছে তার মানে লাস্টে তানবিন হবে না। তো এই ধরনের মিস্টেক হওয়াটা এখন আমার মানে আমার অনেকটা রিমুভ হয়েছে, আমার শুরুতে এই মিস্টেকটা বারবার মানে বারবার আমি এই মিস্টেকটা করতাম। তো এখানে দেখেন প্রপার নাউন যেটা হচ্ছে আমরা শিখলাম, কমন নাউনের বিষয়টা আল্লাহর মধ্যে দেখলাম। এরপরে দেখেন এই যে এই কথাটাই বলছে, আমি যে একটু আগে যে কথাটা বললাম না,
এই কথাগুলো এখানে রিপিট করছে, কিভাবে হচ্ছে কি করতে হয়। মানে এই যে এখানে লাস্টে কি আছে, প্রপার নাউন বাদে অন্য যে কোনো নাউন এবং লাস্টে তানবিন থাকার অর্থই কি শুরুতে এ অথবা অ্যান। এ অথবা অ্যান কখন বসায়? ইনডেফিনাইট। জি ম্যাম, বা শেষে আর হচ্ছে কি তানবিন। শুরুতে আলিফ লাম লাস্টে হচ্ছে কি সিঙ্গেল ভাওয়েল। মানে শুরুতে আলিফ লাম লাস্টে সিঙ্গেল ভাওয়েল, সিঙ্গেল, তার মানে কি দা, দা থাকার অর্থই কি ডেফিনাইট। ডেফিনাইট। আর এখানে দেখেন বলেছে প্রপার নাউন সেটা ম্যাসকুলিন হোক অথবা ফেমিনিন হোক। ম্যাসকুলিন হইলে লাস্টে কি থাকবে? তানবিন থাকবে। তানবিন থাকবে। আর হচ্ছে ফেমিনিন হইলে সিঙ্গেল আর পেশ, জবর, ভাওয়েল, মানে জবর জের পেশ যায় তার সিঙ্গেল হবে, সিঙ্গেল। ঠিক আছে? মানে জের হয় না, মানে জবর আর হচ্ছে পেশ হয়। সেটা পরে দেখবো, মানে সিঙ্গেল থাকবে, এখন এইটুকু মনে রাখেন। তাহলে এই ম্যাসকুলিন আর হচ্ছে ফেমিনিন যে প্রপার নাউন সেটা নিজেই কি ডেফিনাইট, এটাকে আলিফ লাম যোগ করে ডেফিনাইট করার দরকার দরকার হয় না। নেই। আবার কিছু নাউন আছে এক্সেপশন, সেটা অনেক পরে গিয়ে ইনশাল্লাহ পাবেন। কিছু নাউন আছে সেটার আবার কি, মানে যদিও প্রপার নাউন, আর ওটা আবার একটু ডিফারেন্ট, ওইটা আমরা এখন মাথায় না নিই। এরপরে দেখেন, এটা হচ্ছে আপনার নাউন এন্ডিং, যেটাকে হুম, বলছে এরাব। এরাব, ঠিক আছে? তো এখানে দেখেন নাউন এন্ডিং বলতে নাউনের হচ্ছে কি হয়, লাস্টের বর্ণের উপরে জবর জের পেশ যে কোনো একটা হতে পারে। কিছু ক্ষেত্রে জবর হয়, কিছু ক্ষেত্রে জের হয়, কিছু ক্ষেত্রে পেশ হয়। আমরা এটা দেখেছি না, এখানে কি বলার দরকার আছে? দেখেন তো। হ্যাঁ, হ্যাঁ পড়েছি এটা সাথে। হ্যাঁ, তাহলে আমি স্কিপ করে যাই এটা। মানে নিশ্চয়। এই নাউনের লাস্টে কি হচ্ছে, নাউনটা ওই বাক্যে যদি সাবজেক্ট হিসেবে বসে তাহলে অথবা প্রেডিকেট হিসেবে বসে অথবা ডুয়ার হিসেবে আসে, ভার্বের ডুয়ার। হুম হুম নমিনাল সেন্টেন্স হলে সাবজেক্ট, ভার্ব হইলে ডুয়ার, আর কি নমিনাল সেন্টেন্সের প্রেডিকেট হিসেবে যদি সিঙ্গেল নাউন আসে, ঠিক আছে, তাহলে সেই নাউনের লাস্টে কি হবে, পেশ হবে না? হ্যাঁ, জি ম্যাম। আর পেশ যুক্ত নাউনকে বলা হচ্ছে কি মারফু। হুম আর এটা আমরা এখনো পাই নাই, এটা আমরা এখন আপাতত স্কিপ করে যাই। আর এই যে পরেরটা কি, মুদাফিলাহি সবসময় কি জের যুক্ত হয় না? হুম হুম জি প্রিপজিশনের পরে আসলে সেটাও জের আসলে যুক্ত হয়, পরে হয়। অ্যাডভার্বের পরে আসলেও নাউনের নিচে জের হয়, সেটাকে বলছে মাজরুর। এই দুইটা আমরা আল্লাহর মধ্যে জানি। ঠিক আছে, এই যে নাউনের লাস্টের বর্ণ যে চেঞ্জ হচ্ছে, মানে লাস্টের বর্ণের উপরে ভাওয়েল সাইন চেঞ্জ হচ্ছে, সেটাকে বলা হয় ডিক্লেনশন। সেই টার্মকে বলা হয় ডিক্টেনশন, আর হচ্ছে অ্যারাবিকে বলা হয় এরাবন। হুম। আচ্ছা, এখানে দেখেন এই যে কোরআনের আয়াত দিয়ে বুঝিয়েছে, আমরা এটা আল্লাহর মধ্যে অনেক আগে শিখেছি, এই জন্য এটা নিয়ে বলবো না। আমার মনে হয় সোলার লেটার লুনার লেটার নিয়ে বলার দরকার আছে, এটা পারি না আমরা। হ্যাঁ যে কিছু এগুলো লেটার আছে যে লেটারের সময় আপনার হচ্ছে লামের উচ্চারণ করা যায় না। তো এটা আসলে যে আপনারা যখন ওই যে আমরা যে কোরআনের কপিটা এটার যে পড়বো। হ্যাঁ অ্যারাবিকটা যে আছে ওটার ভেতরেই তোমার মিনিংটা আছে, যেমন আশাংস, ওটার ভেতরেই ওই যে লামটা উচ্চারণ হচ্ছে না, কাজে হুম হুম। ওইটা দিয়ে বোঝা যায় যে সোলার, হ্যাঁ তাই হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ, আমাদের টার্গেট তো ম্যাম ওটা, যে আমাদের টার্গেট হচ্ছে যে আমাদের তো কোরআনে তো আমার জবরজের বেশ দেয়া থাকবে। হুম তাহলে আমার তো এখন মেইন টার্গেট হচ্ছে কোরআনটাকে বোঝা। তো সেইখানে আমার তো এরকম তাসজিদ দেওয়াই থাকবে, যেখানে আমার কি থাকবে, আলিফ লামের পরে এরকম সাতটা দেওয়া থাকবে, সেটাই কি সোলার লেটার। হুম আর যেটার হচ্ছে এরকম তাসদিদ বা সাতটা দেওয়া থাকবে না, সেটাই হচ্ছে লুনার লেটার। হুম এটা হুম সহজ বুদ্ধি। আপাতত আমরা এটুকু দিয়েই কাভার করি পার পেজে আর কি। পরে গিয়ে কোনো একটা সময় ডিটেলস ইনশাল্লাহ দেখবো। আচ্ছা, এখানে দেখেন, মানে আমার আরেকটা টার্গেট ছিল তো, ওই জন্য আমার আরেকটা টার্গেট ছিল জের জবর পেশ ছাড়া হচ্ছে অ্যারাবিকটা পড়া। কারণ আমার হচ্ছে অ্যারাব লিটারেচারটা স্টাডি করার মানে একটা ফোকাস ছিল। তো এই জন্য আমি ওই বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছি, কারণ যখন আপনার ওই যে ইয়া থাকবে না, কোনো জের জবর থাকবে না, এই যে এরকম থাকবে, হুম ঠিক আছে, এরকম থাকবে, তো কখন আপনি উচ্চারণ কিভাবে করবেন? এই লামের উচ্চারণ করবেন কি করবেন না, কিছুই তো দেওয়া নাই। হুম তখন কি করতে হবে, আপনার ওই সোলার লেটার ডুরান্ট লেটারের আইডিয়া নিয়ে আপনার এটা কিন্তু উচ্চারণ করতে হবে, আদারওয়াইজ কোনো অপশন নাই। আচ্ছা, এটা এই পারপাস ছাড়া আপনার ওইটা খুব একটা কাজে লাগবে না, স্কিপ করে যায়। এটা আমরা আলোচনা করেছি না, এটা হয়ে গেছে। যে আপনার এই যে আলিফের উপরে জের জবর পেশ বসে না, বাকি সবগুলোর উপরে জের জবর পেশ বসে, এবং এই জন্য যার উপরে কি ভাওয়েল সাইন বসানো যায় তাকেই কি বলা হয়, কনসোনেন্ট বলা যায় না?
বলা হয় হ্যাঁ না? হ্যাঁ মানে আকার একার যেগুলোর সাথে আমরা বসাই সেটাই তো আমার মানে ইয়াতে ব্যঞ্জন বর্ণ বলি, তাই তো? হুম। আর ওই যে স্বরবর্ণর গুলার কি কার আছে না? হ্যাঁ জি। আচ্ছা ওইদিকে না যায়, বাংলাটা খুব কঠিন, খুব মানে জটিল। আচ্ছা এখানে দেখেন, এই যে জয়নিং হামজা, একটা হামজাতুল ওয়াসাল আর একটা হামজাতুল কাতা, এটা কি বোঝানো দরকার আছে? আমি মনে হয় কয়েকবার করে এটা বলছি। হ্যাঁ হ্যাঁ করেছি। মানে হামজাতুল ওয়াসাল হচ্ছে, একটুখানি যদি বলি, হুম এইখানে একটু দেখেন, এখানে নতুন একটা কিছু আছে। আমার শুধু এই পার্টটা, এই যে এইখানে যতটুকু মার্ক করে দিয়েছে এই পর্যন্ত, এই যে ফার্স্ট হাফ, পরেরটা না দেখলেও চলবে। হচ্ছে এখানে এই পরেরটা হচ্ছে তাজবিদের নিয়ম, ঠিক আছে? তাজবিদের নিয়ম না জানলেও কোনো সমস্যা না, আপনি ভেঙে ভেঙে উচ্চারণ করবেন, তাতেও কোনো সমস্যা নেই। তো এখানে দেখেন আছে না আলিফ লাম যুক্ত, যেটা যে আমি যেটা দিয়ে ডেফিনাইট করছি আলিফ লাম, মানে কমন নাউনকে আলিফ লাম দিয়ে যখন ডেফিনাইট করছি, তখন হচ্ছে দেখেন আমরা কি বলছি, যে আলিফের পরে লাম বসাচ্ছি না, এই শুরুর যে আলিফটা সেটা হচ্ছে হামজাতুল ওয়াসাল, ঠিক আছে? হুম এরপরে এখানে যে শুরুতে যে আলিফ লাম আছে, এই আলিফ লাম বাদে কিছু নাউন আছে, ঠিক আছে? মানে কিছু ওয়ার্ড আছে, যে ওয়ার্ডটাই আলিফ লাম বাদে নর্মালি শুধুমাত্র কি আলিফ দিয়ে উচ্চারণ হয়, যেমন এখানে কি আছে ইসমুন, আর একটা কি আছে ইবনুন। এই দুইটা নাউন, যে দুইটা নাউনের শুরু কি হয়েছে, হামজাতুল ওয়াসল দিয়ে শুরু হয়েছে। আর হামজাতুল ওয়াসল লেখার হচ্ছে তিনটা নিয়ম, আপনি দেখে বুঝতে পারবেন যে এটা হামজাতুল ওয়াসল। কিভাবে বুঝতে পারবেন? আমি তিনটাকে এই যে এখানে দেখেন আমি মার্ক করে দিয়েছি। প্রথমটা হচ্ছে কি, এই যে এখানে সদের মতো একটা সাইন থাকবে, আমি একটু জুম করি, এই যে একটু দেখেন তো বোঝা যায়, হ্যাঁ এই যে এখানে দেখেন তো হ্যাঁ বোঝা সদের যাচ্ছে। মতো একটা, হুম মানে দেখতে সদের মতো অনেকটা। অথবা এখানে খালি আলিফ থাকতে পারে, উপরে কিছুই থাকবে না। হুম আর হচ্ছে কিছু কিছু সময় এই আলিফটা হচ্ছে অমিটেড থাকে, মানে আলিফটা লিখেই না, যেমন বিসমিল্লাহ, বিসমিল্লাহর মধ্যে কি আছে, ইসমুন আছে, মানে বিসমিল্লাহর মধ্যে হচ্ছে ইসমুন, এই যে এই আলিফটা কিন্তু বাদ পড়ে গেছে, ঠিক আছে? কিছু কিছু সময় আপনার হচ্ছে আলিফটা লিখা হয়, হামজাতুল ওয়াসাল লিখা হয়, উপরে সদের মতো একটা সিম্বল থাকে। আর কিছু সময় শুধু আলিফ খালি রাখে। আবার কিছু সময় কি আপনার ওই যে ওই আলিফটা অমিটেডও থাকতে পারে, হয়তো নাউনের মধ্যে হিডেন আছে, ওটা লিখেই নাই লেখার সময়। বুঝতে পেরেছি? হ্যাঁ এবং এই এই হামজাতুল ওয়াসাল আপনারা একটু খেয়াল করবেন, এটা কিন্তু বাংলা মানে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যত কোরআন আছে এখানে কিন্তু এই এই বিষয়গুলোকে ইগনোর করে যায়। হুম এটা কিন্তু ভাইটাল একটা রুল, যেটাকে ইগনোর করে যায়। এই জন্য সবসময় হচ্ছে আপনার ওই সৌদি যে মানে ওসমানী কটেক্সট বলে, ওসমানী কটেক্সট মানে ওসমান রাদিয়াল্লাহু আনহু তো কোরআনকে সংকলন করছিল না, হুম মানে বুক আকারে হচ্ছে কম্পাইল করছে। তো ওই সময় থেকে হচ্ছে এই এই রুলস গুলো এইভাবে, তো এটা অথেন্টিক। মানে আমি স্রষ্টার কাছে জানতে চেয়েছি, শিখতে চেয়েছি, আমাকে এমন একটা সোর্স থেকে শিখিয়েছে, এটা এটা একেবারে 100% অথেন্টিক। এর মধ্যে কোনো মানে যতটুকু আল্লাহর মতো আল্লাহ সুবহানাহু আমাকে জানার তৌফিক দিয়েছে একেবারে অথেন্টিক। হয়তো আমার জানার মধ্যে ভুল থাকতে পারে, বোঝার মধ্যে ভুল থাকতে পারে, যিনি যিনি শিখিয়েছেন, যেখান থেকে শিখেছি সেখানে কোনো ভুল নাই, ঠিক আছে? মানে নলেজের মধ্যে কোনো ইয়া নাই, অথেন্টিক আলহামদুলিল্লাহ। তো এটা স্কিপ করে যায়, পরেরটা আর একটা দেখেন, এই যে হামজাতুল কাতা বলতে হচ্ছে আলিফের উপরে আমরা কি বসাই, জের জবর বসাইতে গেলে একটা হামজা বসাই না, হ্যাঁ এটাকে বলা হচ্ছে হামজাতুল কাতা। এবং এটা হচ্ছে অনেক সময় কি জবর লিখতে গেলে উপরে হামজা দেই, পেশ লিখতে গেলে উপরে হামজা দিই, আর জের লিখতে গেলে নিচে হামজা দিই। মানে আলিফকে চেয়ার হিসেবে ব্যবহার করে আমি হামজা লিখছি। এই এই হামজাটাকে বলা হয় হচ্ছে হামজাতুল কতই, ঠিক আছে? এবং এটা উচ্চারণ করা বাধ্যতামূলক, এটা কখনোই কি হয় না, বাদ দেওয়া যায় না। যেমন আগে হচ্ছে ওয়াসলকে কিন্তু বাদ দেওয়া যায়, হামজাতুল ওয়াসল খুব প্রয়োজন ছাড়া বিপদে না পড়ে উচ্চারণ করতে হয় না, আর এটা উচ্চারণ করা বাধ্যতামূলক। এই যে এখানে পার্থক্য করেছে, এখানে দেখেন, এখানে একটু খেয়াল করেন,
এটা হচ্ছে আপনার এই যে মদিনা মুসাফের সাথে ইন্দো ইন্দো পাক। ঠিক আছে, তো এখানে একটু খেয়াল করেন এখানে কিভাবে হচ্ছে হামজা লিখেছে আর এখানে কিভাবে লিখেছে, মানে একই আয়াত, খেয়াল করেছি। হ্যাঁ। এখানে এটা তো আমরা আল্লাহর মতো জানি, মানে এটা উনি আবার একটু ইয়া বলেছে। তো এই ধরনের ম্যাম আমি একটা ইয়া বলি, ওনার কোশ্চেন গুলো আমরা ফেস করবো, তো একটা টেস্ট নিবে উনি, হুম হুম। অনেকগুলো টেস্ট টেস্ট আমি টেস্টের ইয়াটা একটু শেয়ার করি, আপনারা ওই ফোল্ডারটা কি দেখেছেন কিনা আমি জানি না। হ্যাঁ দেখেছি। দেখেছেন না, ওখানে ইয়া দিয়েছে কুইজের লিস্ট, আমি একটু জাস্ট হুম একটু হুম। শেয়ার করছি। এখানে একটু খেয়াল করেন, এখানে দেখেন হচ্ছে কুইজ আছে, কিন্তু হচ্ছে আমার ট্রায়াল একটা আছে, মানে উনি এই অ্যাপসটা ব্যবহার করে কিভাবে কুইজ দিতে হয় সেটা শেখানোর জন্য একটা কুইজ নিবে, আচ্ছা। মানে ট্রায়াল ভার্সন আর কি। অ্যাপসটা ব্যবহার করে কিভাবে কুইজ নিতে হয় উনি কুইজের লিংক শেয়ার করবেন। হুম তো এখানে হচ্ছে সেটা দিয়ে আমরা, এটা তো ট্রায়াল, এরপরে দেখেন রিয়েল যে কুইজটা এখান থেকে শুরু হবে। হুম। এখানে দেখেন টপিক কি আছে, 1 and 2। 1 and 2। 1 and 2, তার মানে আমরা যতটুকু আল্লাহর মধ্যে শেষ করেছি গত ক্লাস পর্যন্ত, এর আগে অনেক আগেই শেষ করছি, কিন্তু গত ক্লাস পর্যন্ত রিভাইজ করছি আর কি। তো সেটা যেটা আজকেও রিভাইজ করলাম শুরুর দিকে, ওখানে কিন্তু নতুন কিছু ছিল না। ঠিক আছে, হুম ওইটা থেকেই কিন্তু আপনার একটা কুইজ হবে। তারপরে দেখেন 3 আর 4, এখান থেকে দেখেন হুম। আরেকটা কুইজ হবে। তো আমি আপনাদেরকে একটা জিনিস রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে এই কুইজ গুলাতে যদি আমরা একটু সিনসিয়ার হই, আর উনি যে ক্লাসগুলো নিচ্ছেন ওই ক্লাসগুলাতে আপনি যদি হচ্ছে জয়েন করে বসে থাকেন, কারণ ওই ক্লাসগুলা নিয়ে হয়তো আপনি শুনতে পারছেন না, মানে ব্যস্ত থাকছেন। আমি তো আমার মতো করে ফ্রি টাইমে আল্লাহর মতো আমি ম্যানেজ করার চেষ্টা করছি, জয়েন করার চেষ্টা করছি। তো এইখানে ওই যে নলেজটা কিন্তু আমার সপ্তাহে 4 দিন ইনশাল্লাহ ফিল আপ হচ্ছে। আর হুম। হচ্ছে ওই দিনে এই জন্য বলেছি অ্যাটেন্ডেন্সটা রাখেন। অ্যাটেন্ডেন্সটা থাকলে আপনার যদি এই কুইজ গুলো আপনি ফেস করেন, তো লাস্টে যখন আপনার একটা হচ্ছে মানে টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন হিসেবে কিছু একটা যখন পাবেন, তখন দেখবেন না অন্যরকম একটা জয় কাজ করবে নিজের মধ্যে, আচ্ছা, এখানে আমি একটু মানে একটা ভালো লাগে। কোশ্চেন করি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কোশ্চেনটা হচ্ছে যে যে কুইজটা যখন নিবে ওইটা কি মানে আহ যে কেউ যে কোনো সময় করতে পারবে নাকি স্পেসিফিক আমি, একটা সবাইকে করতে হবে হ্যাঁ, কোনটা? আমি যতটুকু জানি আর কি, মানে আমার হুম মানে যতটুকু নলেজ আছে, এর আগে আমি তো দেখেছিলাম, তো সেখানে উনি কুইজের লিঙ্কটা শেয়ার করে, কিন্তু ওই কুইজে আপনি রেজিস্ট্রেশন না করলে তো কুইজে অ্যাটেন্ড করতে পারবেন না। হুম আপনার হুম রেজিস্ট্রেশন থাকতে হবে, যেহেতু আমরা রেজিস্ট্রেশন করেছি, আমরা অলরেডি ওনার ক্লাস করছি, হুম হুম। সুতরাং আমরা হচ্ছে লিঙ্কে ইন করতে পারবো। আচ্ছা। যে মেইল আইডি দিয়ে আপনি হচ্ছে রেজিস্ট্রেশন করেছেন, ওই মেইল আইডি দিয়ে আপনি হচ্ছে ওখানে লগ ইন করবেন। লগ ইন করার পরে ওখানে একটা টাইম থাকে, ওই টাইমের মধ্যে আপনাকে শেষ করতে হয়, এবং সেটা হুম হচ্ছে হুম। আপনার ওই যে ক্লাস যখন মনে করেন আজকে মানে এই সপ্তাহে যদি সানডের ক্লাসে উনি কুইজের ডিক্লারেশন দেয়, তাহলে পরে ওই কুইজের লিঙ্কটা পরের দিন আচ্ছা। হয়তো উনি সবাইকে মেইলে পাঠিয়ে দিবে। তারপরে যে যার মতো আপনি যখন ফ্রি হবেন, হুম। তখন আপনার ফ্রি টাইমে সেই আচ্ছা কুইজটা আপনি দিবেন। আচ্ছা। মানে আমি যতটুকু জানি হ্যাঁ, এটা এটা নিয়ে আমি আগের একটু টেনশন ইয়া। করছিলাম যে হ্যাঁ, যদি এমন থাকে যে স্পেসিফিক টাইমে এই টাইমে সবাইকে হবে হ্যাঁ, ওই টাইমে হ্যাঁ, হয়তো। ওটা আলাদা অ্যাপস এর মাধ্যমে নেন তো। তো আমি আচ্ছা। জানি এই পর্যন্ত এরকম, মানে এর আগে একটা ব্যাচে আমি জয়েন হুম করছি, হুম সেখানে এইভাবে নিয়েছে। এখন এই ব্যাচ থেকে কিভাবে নিবে, একটা কুইজ জয়েন করলে তখন বুঝতে হুম। পারবো। তো নর্মালি উনি এইভাবে কুইজটা নেন, যে তখন ওই অ্যাপসে ঢুকে আপনি আপনার মতো করে ফ্রি টাইমে হচ্ছে সেটা দিতে পারবেন। এটা আমি দেখেছি, এটা এইভাবে নিয়েছি এর আগে। তো এখন এই ব্যাচটা তো যদি আল্লাহর মতো এটা করে আমাদের জন্য তো ভালো। সেটা আপনাদের আচ্ছা জন্য যেমন চ্যালেঞ্জ, আমার জন্য চ্যালেঞ্জ, ওই আচ্ছা। সময়টা ফ্রি হয়ে আর মানে। হ্যাঁ, আর একটা কোশ্চেনটা করি, সেটা হচ্ছে যে উনি তো আমাদের অনেকগুলো ভোকাবুলারি দিয়েছে, ঠিক আছে? হ্যাঁ, তো হ্যাঁ, হ্যাঁ, ওগুলো এই কি যে, মানে সবই মনে রাখতে হবে? আমি তো সব মনে রাখতে পারি না, দেখা যায় আমি ফিল আপ করি যে বুক ওয়ানটা ওইটা দেখে দেখে ফিল আপ করতে হয় মানে। হ্যাঁ, এই যে এগুলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে মুখস্থ খুব বেশি আমার হয় না, অল্প কিছু ছাড়া মনে হ্যাঁ রাখতে ম্যাম, পারি। এটা এটা একটা বিষয় বলি, একটা বিষয় হচ্ছে আপনি আপনার মতো করে চেষ্টা করেন, হুম মানে আপনার মতো করে আপনি এফোর্ট দেন। তবে এখানে একটা জিনিস মাথায় রাখবেন, যে আমরা কিন্তু ভোকাবুলারিটা যদি আপনার নাও থাকে, এখানে কিন্তু এক একটা শব্দের মিনিং যেগুলো আপনি ডিকশনারি খুঁজলে পেয়ে যাবেন, কিন্তু যেটা কিন্তু মেইন কনসার্ন
সেটা কিন্তু হচ্ছে আপনার মানে গ্রামাটিক্যাল অ্যানালাইসিস, হুম মানে গ্রামারের যে হচ্ছে ইয়াগুলা অ্যানালাইসিসটা, সেটা কিন্তু এখানে মেইন থিম। হুম সুতরাং আমার যেটা মনে হয় যে উনি কোয়েশ্চেন করার সময় এই ভোকাবুলারি থেকে যিনি মানে গ্রামারের যে অ্যানালাইসিসটা শেখাচ্ছেন, যেমন এই আচ্ছা ভোকাবুলারির আগে আমরা নিয়মগুলা পড়েছি না, হ্যাঁ ওই নিয়ম অনুযায়ী হচ্ছে মানে কোয়েশ্চেনটা ইয়া করবে। মানে আচ্ছা আমার স্বল্প জ্ঞান যতটুকু বলে আর কি, আচ্ছা মানে আমি যতটুকু গেস করতে পেরেছি, কারণ আমি নিজে হইলেও তো ওইভাবে অ্যাসেসমেন্ট নিতাম, কারণ হুম ভোকাবুলারি তো সবার এনরিচ থাকবে না। হুম হুম কিন্তু এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনার এই যে কমন কিছু ভোকাবুলারি, আপনি দেখা যাচ্ছে ভোকাবুলারি একটু দেখে দেখে হুম যতটা মনে থাকলো আপনি একটু ট্রাই করলেন, তারপরে দেখা যাচ্ছে যে আপনি অন্তত বুঝতে পারবেন যে এটা নাউন, এটা হুম মানে ওই বুঝতে পারার জন্য অন্তত আমার মনে হয় না খুব বেশি সমস্যা হবে। যেমন এই যে মান মানে যে হু, এটা তো আমরা জানি, এটা তো জানতেই হবে, তাই না? হ্যাঁ তো এরপরে বাকি যেগুলো আছে এগুলা কিন্তু আপনার না জানলেও চলে। তারপরে যে নাম মানে হচ্ছে ইয়েস, এটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট। লা মানে হচ্ছে নো, এটা ইম্পর্টেন্ট, কারণ এটা গ্রামারের রুলস এর মধ্যে পড়েছি না আমরা। হ্যাঁ তারপরে এখানে দেখেন আরেকটা জিনিস এখানে ইম্পর্টেন্ট আছে, যে জালিকা হুম ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এটা ইম্পর্টেন্ট। তো এই বিষয়গুলোকে একটু মাথায় রেখে বাকিগুলাকে একটু হুম। মানে যদি ফ্রি সময় থাকে তাহলে স্টাডি করেন, কিন্তু মেইন ফোকাস ওটা। এগুলো আমার মনে যেটা থাকে মানে স্বল্প জ্ঞান যেটা হ্যাঁ বলে। এগুলো মনে থাকছে কিন্তু ওই যেমন ধরো ওই যে হ্যাঁ, এই আহ যে এখানে আমার অনেকগুলো আছে। হ্যাঁ এটা কি ক্যামেল নাকি অন্য কিছু ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তারপর তাজিরুন হ্যাঁ এটার মানে যেন কি তখন হয় কি একটু পাজলড হয়ে যায় যে এটা যেন মানে কি এরকম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তবে এটা আমার মনে হচ্ছে যে এই টাইপের উনি কোয়েশ্চেন করবে, মানে আমার মানে সিক্স সেন্স এটা বলছে, আচ্ছা যে আচ্ছা আমি ওনাকে যতটুকু চিনি বা জানি, বা ওনার জায়গা থেকে আমি যদি থিঙ্ক করতাম তাহলে কিভাবে থিঙ্ক করতাম। মানে আমি সবসময় স্টুডেন্টকে পড়ানোর সময় তার জায়গায় নিজেকে প্লেস করে চিন্তা করি, আর যখন আমার কোয়েশ্চেন সেটার, সে কি চিন্তা করতে পারে, যত পসিবিলিটি প্রবাবিলিটি আছে সবগুলো ক্যালকুলেট করে আমি আমার মতো প্রিপারেশন নেই। এটা আমার শুরু থেকে ইউনিভার্সিটি, এটা আমার টেন্ডেন্সি আর কি। তো আমার মনে হয় যে উনি এই কাজটা করতে পারেন। তো এই জন্য নিয়মগুলাকে একটু বেশি ফোকাস করে আর একটা কুইজ আমরা ইনশাল্লাহ জয়েন করি, তাহলে হুম সব ভয় ইনশাল্লাহ কেটে যাবে। আমরা বুঝতে পারবো যে উনি কি চাচ্ছেন, কিভাবে চাচ্ছেন। তো এর আগে একটা কুইজ আমি অন্য একটা সেশন জয়েন করছি, তো ওই যেটা বুক টু, ওখানে হুম আমি ইচ্ছা করে মানে এর আগে একটা টেস্ট হয়েছিল, যেটা গত দিনে ওই টেস্টের রেজাল্ট উনি বলে না, শুধু বলে এত পার্সেন্ট হচ্ছে মানে এই কয়টা আনসার করতে পেরেছে, এত পার্সেন্ট এই কয়টা। তবে আপনাদেরকে একটা বিষয় বলি, প্রত্যেকটা আনসার সঠিক হোক আর ভুল হোক চেষ্টা করবেন, হুম কারণ হুম অ্যাটেম্প্ট করছেন কতটা সেটার উপর কিন্তু মার্কস আছে। কত আচ্ছা পার্সেন্ট আপনি অ্যাটেম্প্ট করছেন, ট্রাই হুম হুম করছেন, সেটার উপরে মার্কস আছে। তারপরে হচ্ছে আপনার হচ্ছে 100 এর মধ্যে 40 পাইলেই উনি সেটাকে হচ্ছে আপনার মানে ইয়া হিসেবে কাউন্ট করে। পাশ মার্ক 100%-এর মধ্যে, হ্যাঁ হ্যাঁ, 40%। তো আচ্ছা সেটা হয়তো একটাতে একটু কম হইলো, একটাতে বাড়লো, একটাতে ইয়ে হইলো, ওটা আলাদা মতো সমস্যা না, শুরুর দিকে তো একটু প্রবলেম হবে, পরের দিকে ইনশাল্লাহ দেখবেন ঠিক হয়ে যাবে। তবে গত দিনে যে আমি তো বুক টু এর একটা উনি যখন ওই কোশ্চেনটা প্রথমে উনি টেস্ট নাই, টেস্টটা যখন সবাই অ্যাটেন্ড করে, সব ফ্রি টাইমে অ্যাটেন্ড করেছে মানে ওই ব্যাচে অ্যাটেন্ড করে, তো হুম অ্যাটেন্ড করার পরে ওইটার হচ্ছে রেজাল্ট সামারি তো ওনার কাছে আসে। ওনার হচ্ছে মানে বিডি উনি ইয়া করে তো, মানে জুমে হুম জুমে অটো হচ্ছে সবার নাম্বার চলে আসে, যে কোন আইডি কোন ইমেইল আইডি কত পেয়েছে, পুরো নাম্বার সেখানে চলে আসে। এগুলা কাজ ওনাকে করতে হয় না, এটা অটো অটো জেনারেট হয়। মানে জুমিও ওনার এই কাজগুলা করে দেয়, উনি শুধু কোয়েশ্চেন সেট করে আপ করে দেয়, সবাই সবার মতো করে ইয়া করে এক্সাম দেয়, এরপর ওই নাম্বার গুলো ওখানে হচ্ছে অটো আপ হয়ে যায়। তো এই ইমেল আইডি থেকে এটা এত পার্সেন্ট সে চেষ্টা করেছে, সে এত পার্সেন্ট পেয়েছে। তো এইভাবে করে উনি হচ্ছে আবার কি করে, ওই যেদিন পরীক্ষা ধরেন যে সপ্তাহে পরীক্ষা থাকে, ওই সপ্তাহ পরের সপ্তাহে যে ক্লাসটা থাকে, ওই ক্লাসে আগে কোশ্চেনটাকে অ্যানালাইসিস করে, যে এই পরীক্ষা নিয়েছিলাম, এই পরীক্ষায় এই কোশ্চেন আসছিল, এই কোশ্চেনের এই আনসার হবে, আর এই হুম আনসারটা কেন হবে, সেটা উনি ব্যাখ্যা করে। হুম ওটা আচ্ছা ওটা ভালো লাগে, যে যাদেরও যে প্রবলেম থাকে বুঝতে পারে হুম না, তো হুম তারাও কি করে ওইখান থেকে কিন্তু লার্নিংটা আল্লাহর মধ্যে হয়ে যায়, যে আমি তো এটা বুঝতে পারি না, এটা ভুল করছি, তাহলে আমার এই জায়গাটা আসলে মানে ভুল ছিল। তো এইভাবে করে উনি হচ্ছে মানে
আগাচ্ছেন আর কি। তো ইনশাল্লাহ আমরাও হচ্ছে ওনার মতো করে প্র্যাকটিস করছি। তো তো উনি যখন বলবে আপনারা যদি ক্লাস জয়েন করতে নাও পারেন, আমরা আবার ওই কোয়েশ্চেনটা নিয়ে আবার হচ্ছে সেটাকে একটু অ্যানালাইসিস করে একটু বুঝবো যে এটার আনসার কেন এটা হবে, এটার আনসার কেন এটা হবে, আমি কোনটা দিয়েছি, কেন ভুল হয়েছে, কেন সঠিক হয়েছে। তো এটা আমরা ইনশাল্লাহ ভাবে দেখবো। তো ঠিক আছে ম্যাম। ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, আমার মনে হয় হ্যাঁ, আজকে হ্যাঁ, সেটাই আমার করবো। মনে হয় একটা একটা মানে একটা আমি ইচ্ছা করে ওখানে হচ্ছে ইয়া করেছি, ওখানে আমি কোনো কুইজে জয়েন করি না। কারণ আমার তো এই যে যে ব্যাচটা বাকু 25 আপনাদের সাথে, এই হুম, ব্যাচটা আমার ধরার ইচ্ছা। তো এই ব্যাচে দেখাচ্ছে, ওই ব্যাচে আর এই ব্যাচে উনি হয়তো একই কুইজ নিচ্ছেন। তো আচ্ছা। আমি এই জন্য ওই কোয়েশ্চেন গুলা যখন উনি অ্যানালাইসিস করছিল, তো হুম, কোয়েশ্চেন প্যাটার্ন আমি দেখে বুঝতে পারছি যে গ্রামাটিক্যাল রুলস গুলা থেকে উনি কোয়েশ্চেন করেছে, ভোকাবুলারি থেকে করে নাই। আচ্ছা, আচ্ছা। তো আমি ওভাবে অ্যাটেনশন দেই নাই, কারণ আমি তো জানি আমার ভবিষ্যতে আমি এই পরীক্ষাগুলো দিব। এই জন্য যখন উনি আলোচনা করছিল, আমি শুধু কোয়েশ্চেনের প্যাটার্নটা একটুখানি দেখছি যে রিকোয়ারমেন্ট কি। হুম, হুম, কোয়েশ্চেনের প্যাটার্নটা হালকা একটু দেখে আমি ওটা স্কিপ করে গেছি, মানে সলিউশন কি হবে না হবে ওটা আমি ইচ্ছা করে শুনি নাই, আচ্ছা, ঠিক আছে। যেন আমার অ্যাসেসমেন্টটা তখন সঠিক হয়। উত্তরটা একবার জেনে গেলে তো সমস্যা, ওকে। এই জন্য। তো আমার মনে হয় একটা অ্যাসেসমেন্ট আমরা ইনশাল্লাহ ফেস করি, তারপরে মনে হয় সহজ হবে, মানে আচ্ছা, ঠিক বুঝতে আছে। পারবো আমরা। আর আচ্ছা, বাকিটা আল্লাহ ভরসা, কারণ এই যে আমরা যদি একটা টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন পাই, একটা সার্টিফিকেট বা কিছু একটা যদি ইনশাল্লাহ পাই ওখান থেকে, তো আমাদের ফার্দার হচ্ছে কি, মানে টেন্ডেন্সি কি, ওটাকে যেন হাতে করে কোথাও একটা গেলে তাদেরকে যেন দেখাইতে পারি, ঠিক আছে আমি এই যে এই নলেজটা আমার আছে, এই যে আমার একটা অ্যাপ্রিসিয়েশন আছে, আমাকে এখানে একটু শেখানোর সুযোগ দেন। মানে কোনো কিছু আমাদেরকে দিতে হবে না, আমরা ফ্রি ফ্রি শেখাবো, কিন্তু হুম, হচ্ছে আমাকে শেখানোর সুযোগটা দেন, পারমিশনটা দেন। তো ওই জন্য হয়তো ওই ডকুমেন্টটা আমাদের ইনশাল্লাহ কাজে লাগবে। হুম, হুম, আচ্ছা, মানে ইনশাল্লাহ। এটা আমার আমার পারসেপশন আর কি। ওকে। আচ্ছা, আজকে আচ্ছা ম্যাম, তাহলে আমি হচ্ছে করে একটা দিলাম। একটা একটা শুধু, ম্যাম আমি শেষ আচ্ছা। করে দিচ্ছি এখনই। এই যে এইখানে আমরা হুম, যে পরের যে লেসনটা আছে 4, হ্যাঁ, রাইট। এটার কি কি টপিক আছে, জাস্ট এই যে এই স্লাইডটা এখানে হুম, দেখেন। আমরা ইনশাল্লাহ কালকে এই যে লেসন 4টা নিয়ে ইনশাল্লাহ কথা বলবো, এটা সময় লাগবে না, হ্যাঁ। আর হুম, হুম, ইনশাল্লাহ এখানে নতুন একটা কিছু আছে, এটা আমরা শিখবো। এখানে দেখেন প্রিপজিশন আমরা শিখে ফেলছি, শিখে ফেলেছি। প্রিপজিশন আমরা জানি আল্লাহর মতে। হুম, হুম, এরপরে দেখেন আছে যে জেন্ডার আছে না, হুম, এই জেন্ডারটা আমরা কালকে শিখবো নতুন কিছু হুম, ইনশাল্লাহ। আর নমিনাল আমরা শিখে গেছি। তো আমার রাইট। ফোকাস হচ্ছে এই যে এখান থেকে যে জেন্ডার আছে, এই হুম, হুম, জেন্ডারটার সাথে, মানে এই স্লাইডের যে জেন্ডার আছে, এই যে হুম, প্রথমের প্রিপজিশন আর লাস্টের নমিনাল সেন্টেন্স, এই দুইটা নিয়ে আমি অল্প একটু কথা বলে, আপনার এই যে জেন্ডার সম্পর্কে আমার যতটুকু নলেজ আছে প্লাস এখানে যতটুকু উনি শেয়ার করছে, বা আমার মনে হবে যে হ্যাঁ এতটুকু বুঝাইলে আপনারা বুঝবেন, তো আমি আমার আলোচনার মধ্যে এই পার্ট গুলো আমি রাখবো ইনশাআল্লাহ। ওকে, আর ঠিক এইটার আছে। সাথে আমরা ওই যে লেসনের যে জায়গাটাতে থেমে গেছি না ম্যাম, হ্যাঁ, ওইটার সাথে কানেকশন আছে। এই জন্য আমরা ওই পর্যন্ত থেমে আছি, যে আচ্ছা। ওই নিয়মগুলো না জানলে আমরা ওই ওই সেন্টেন্সটাই বুঝবো না। এই জন্য আচ্ছা, একটু সময় নিচ্ছে, একটু পোজ দিয়েছে আর কি মাঝখানে। তো ওকে, ঠিক আছে ম্যাম, আজকে আমরা শেষ করি। ওকে, আল্লাহ হাফিজ তাহলে। ঠিক আছে।